গল্পের নাম বালিগ্রামের ছায়ামূর্তি। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর যারা এই মুহূর্তে আমার সাথে আছেন তারা নিশ্চয়ই এখন ঘরের আলোটা কমিয়ে দিয়েছেন, ঘরের দরজাটা হালকা করে বন্ধ করে বসেছেন, কারণ আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন রহস্যের গল্প। এ গল্প এক সদ্য বিবাহিত মেয়ের, যার জীবনে হঠাৎ নেমে আসে এক অশরীরী ছায়ার আনাগোনা। চলুন শুরু করি তাহলে। শহরের বড় হওয়া চন্দনা সবেমাত্র গায়ের এক যৌথ পরিবারে নতুন বউ হয়ে এসেছে। বিয়ের পর 2-3 দিন ভালোই চলছিল। নতুন পরিবেশে সব কিছুই তার কাছে স্বপ্নের মতো লাগছিল। এই বাড়ির সমস্ত নিয়মকানুন তার কাছে এখনও অচেনা। তার শুধু একটা কথাই মনে ছিল, যেটা তার মা শ্বশুরবাড়ি আসার আগে তাকে বলেছিল। সেই কথাটি হলো, শাশুড়ি মায়ের কথা শুনবি, ওনার পাশে পাশে থাকবি, যেমন কথা তেমন কাজ। চন্দনা ও শাশুড়ি কাঞ্চনা দেবীর পিছু পিছু থাকে। একদিন সকালবেলা দেখলো শাশুড়ি মা রান্নাঘরে সবজির ধোয়া জল উনুন টপকে জানলা দিয়ে বাইরে ফেলে দিলেন। চন্দনার মাথায় ব্যাপারটা গেঁথে গেল। সেই রাতে চন্দনা আলু কেটে ধুয়ে সেই জলটা নিয়ে এলো আর উনুন টপকে একেবারে নিখুঁত নিশানা সজোরে ছুড়ে দিল জানলা দিয়ে। কিন্তু শাশুড়ি মার আর্তচিৎকার শুনে ও ভয় পেয়ে গেল। শাশুড়ি মা চিৎকার করে বলল, এ মা, হায় হায়, এমনটি কেউ করে? চন্দনা ভয়ে থতমত খেয়ে গেল। শাশুড়ি কাঞ্চনা দেবী দুহাত কপালে ঠেকিয়ে বললেন, আরে মা, রাতে কি আর কিছু জানালা দিয়ে ছুটতে হয়? তখন তো তেনারা আনাগোনা করেন, তাদের গায়ে লেগে গেলে ঘোর বিপদ। রাতে কিছু ফেলতে হলে জোরে বলে নিবি, কে কোথায় আছো, সরো। চন্দনা মাথা নেড়ে সম্মতি জানালো। কিন্তু সব কথা কি আর মনে থাকে? পরের দিন রাতে চুল আঁচড়ানোর পর চিরুনিতে জমা হওয়া চুলের গোছাটা সে জানালা দিয়ে ছুঁড়ে ফেলল। এই সামান্য ভুলে তার জীবনে যে এমন ভয়ঙ্কর মোড় নেবে তা সে কল্পনাও করতে পারেনি। সেই দিন রাতে চন্দনা যখন বিছানায় শুয়ে আছে, তখন তার মনে হলো কে যেন তার চুলের মুঠি ধরে টানছে। সে পাশ ফিরে দেখল তার স্বামী অশোক নিশ্চিন্তে ঘুমাচ্ছে, অথচ তখনও সে অনুভব করতে পারছে তার চুল ধরে কেউ যেন টানছে। মনে হচ্ছে এই বুঝি এক খাবলা চুল তার মাথা থেকে উঠে আসবে। কিন্তু তার কিছুক্ষণ পরই সব কিছু স্বাভাবিক হয়ে গেল। সে মনে করলো হয়তো তার মনের ভুল। সে অত গুরুত্ব দিল না। এরপর থেকেই একের পর এক রহস্যময় ঘটনা ঘটতে শুরু করলো। একদিন চন্দনা তার বাড়ির বাইরে ঘুরতে গেছিল তার শাশুড়ি মার সাথে। যখন তারা ফিরছিল তখন রাস্তায় চলতে চলতে হঠাৎ চন্দনা হুমড়ি খেয়ে পড়ে গেল এবং তার প্রচণ্ড জোরে লাগলো। সে চিৎকার করে উঠল, উহ মাগো! সে বুঝতে পেরেছিল যে কেউ তাকে পেছন থেকে ধাক্কা মেরেছে। সে উঠে দাঁড়িয়ে পিছনে ঘুরে চারিদিকে দেখল, কাউকে দেখতে পেল না। সে আবার সামনের দিকে হাঁটতে লাগলো। সে যখনই সামনের দিকে 1 পা 2 পা করে এগোচ্ছে, তখন সে অনুভব করছে কেউ যেন পিছে পিছে তার আসছে। কিন্তু যতবারই সে পিছনে ঘুরে তাকাচ্ছে আর কাউকে দেখতে পাচ্ছে না। সে কোনো রকমে সেদিন বাড়ি ফিরে এলো। তার কয়েকদিন পরে চন্দনা রান্নাঘরে বসে রান্না করছে। উনুনে কড়াই বসানো, কড়াইতে মাছ ভাজা হচ্ছে। এবার সেই মাছ ভাজাটি যখনই সে উল্টাতে গেল, তখনই সে অনুভব করলো যে তার হাতটা যেন কে ধরে নিয়েছে। সে আর হাত নাড়াতে পারছে না। মাছটা যে উল্টাবে সেই শক্তিও সে পাচ্ছে না। তার হাতটা এতটাই শক্ত করে ধরে রেখেছে। সে শুধু অবাক হয়ে দেখতে থাকলো। কড়াইয়ের মধ্যে একটু একটু করে সেই মাছটি পুরো পুড়ে গেল। সেই পোড়া গন্ধ বাড়িতে পুরো ভরে গেল। আর তখনই শাশুড়ি মা
দৌড়ে রান্নাঘরে এলেন। এসে দেখলেন যে মাছ ওদিকে পুড়ে যাচ্ছে, কিন্তু চন্দনা কিছুই করছে না। সেই দেখে শাশুড়ি কাঞ্চনা দেবী খুব রেগে গেলেন। তিনি কিন্তু রাগী নয়, তিনি জীবনে প্রচুর সমস্যার সম্মুখীন হয়েছেন, কিন্তু তখন তিনি মাথা ঠান্ডা রেখে সমস্ত সমস্যার সমাধান করেছেন। কিন্তু আজকের এই দৃশ্যটি দেখে তিনি প্রচণ্ড রেগে গেলেন এবং রেগে তিনি চন্দনাকে বললেন, হয়েছে মা, হয়েছে, তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। সেই মুহূর্তে অদ্ভুত একটা ঘটনা ঘটল। যেই হাতটা চন্দনা এতক্ষণ নাড়াতে পারছিল না, হঠাৎ যেন সেই হাতটা নাড়ানো খুব সহজ হয়ে গেল। কিন্তু সে তার শাশুড়ি মাকে কিছুই বলতে পারল না, কিছুই বোঝাতে পারল না। সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেল। সেই সময় চন্দনার স্বামী অশোক কাজের জন্য কলকাতায় গিয়েছিল, আর এই সুযোগে সেই ছায়ামূর্তি তার উপস্থিতি জানান দিল। ঘরে একদিন সে একা একা বসেছিল। বসে বসে সে ভাবছিল তার সঙ্গে এইসব কি হচ্ছে। হঠাৎ করে তার চোখটি ঘরের দেওয়ালের দিকে গেল। সে দেখল তার নিজের ছায়াটি দেয়ালে বিরাট আকার নিচ্ছে। সেই ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এক সময় সেই কালো ছায়া চন্দনাকে ঘিরে ধরল। তার চুলের মুঠি ধরে কেউ যেন ফিসফিস করে বলল, আমার গায়ে নোংরা জল আর চুলের কোচা ছুঁড়ে ফেলেছিলিস না? এবার দেখ আমি কি করি। ভয়ে চন্দনার মুখটা সাদা হয়ে গেল, গলা থেকে আওয়াজ বন্ধ হয়ে গেল। সে কিছু বলতে চাইল কিন্তু পারল না। ঠিক তখনই শাশুড়ি কাঞ্চনা দেবী ফিরে এলেন। এসে চন্দনাকে উঠোনে দেখতে পেয়ে তিনি হেসে বললেন, আরে মা, একা গেছিলাম বলে রাগ করছিস বুঝি? দাঁড়া, তোর জন্য গরম গরম সিঙ্গারা এনেছি। এই কথা বলে তিনি রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। কাঞ্চনা দেবী যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলেন, তখন চন্দনা ঝপ করে তার হাত থেকে সিঙ্গারার ঠোঙাটা ছিনিয়ে নিয়ে অদ্ভুত ভঙ্গিতে সেগুলি খেতে লাগলো। খেতে খেতে সে হঠাৎ শাশুড়িকে ধাক্কা মেরে ফেলে দিল। কাঞ্চনা দেবী উঠোনে পড়ে গেলেন। তার হাতে ও পায়ে মারাত্মক চোট লাগলো। চন্দনা নির্বিকারভাবে সিঙ্গারার ঠোঙাটা তার মুখের ওপর ছুঁড়ে দিয়ে নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর চন্দনাই আবার ফিরে এলো স্বাভাবিক ভঙ্গিতে। ও মা, কি হলো, পড়ে গেলে নাকি? কাঞ্চনা দেবী ভয় পেয়ে তাকে সরাতে চেষ্টা করলেন, কিন্তু চন্দনা তখন পরম মমতায় তাকে তুলে ধরে ঘরে নিয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই মেয়েটা ক্ষণে ক্ষণে বদলাচ্ছে, এ চন্দনা নয়, অন্য কেউ। তিনি ভয়ে চিৎকার করে বললেন, ও মানুষ নয়, রাক্ষসী, ওকে সরাও। অশোককে এই সমস্ত কথা জানানো হলো। এইসব অদ্ভুত কাণ্ডের কথা শুনে অশোক কলকাতায় ফিরে এলো। তার কাছে তার মায়ের কথা পাগলের প্রলাপ মনে হচ্ছিল। একদিন সে সরাসরি চন্দনাকে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি হয়েছে? চন্দনা তখন নিজের ঘরের একটি কোণে বসে সুপারি কাটার দিয়ে খটখট করে সুপারি কাটছে। অশোকের প্রশ্ন শুনে সেই সুপারি কাটার খটখট শব্দটা আরও দ্রুত হয়ে গেল। অশোক দেখল সুপারি শেষ হয়ে গেলেও চন্দনা জাতি দিয়ে নিজের আঙুল কেটে চলেছে। তার হাত থেকে রক্ত ঝরছে। অশোক চিৎকার করে উঠল, কে তুমি? তুমি তো চন্দনা নও। সেদিনও ঘরের আলো নিভে গেল। অন্ধকার ঘরে অশোক শুধু দুটো জ্বলন্ত চোখ দেখতে পেল আর শুনতে পেল জাতি দিয়ে আঙুল কাটার শব্দ। এরপরে বেশ কিছুদিন পেরিয়ে গেছে। চন্দনা এখন একলা ঘরের মধ্যে বন্দী। বাইরে ওঝা এসে নানান রকম মন্ত্রপাঠ করছে আর সর্ষে ও নিম পাতার পুটুলি ছুঁড়ে মারছে। সেই পুটুলি চন্দনার কাটা হাতে লাগলে সে চন্দনায় কেঁকে উঠছে। সেই যন্ত্রণা শুনে ওঝা আরও জোরে নাচতে থাকছে। হঠাৎ চন্দনা দেখল তার ছায়াটা
আবার বড় হয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই ছায়া তার ওপর চেপে বসল। তখন সে আবার শুনতে পেল সেই শব্দ, সেই আওয়াজ। কে যেন তাকে বলছে, কিরে কেমন লাগে, আমার গায়ে নোংরা ফেলেছিলি না? ভয়ে তখন চন্দনা চিৎকার করে বলল, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। ছায়াটা তার চুলের মুঠি ধরে বলল, তাহলে এখন থেকে রাতে কিছু ফেলতে হলে কি বলবি? চন্দনা বলল, বলবো, কে কোথায় আছো, সরো। চন্দনার চিৎকার শুনে ওঝা জোরে জোরে চেঁচিয়ে উঠল আর বলল, পালিয়েছে, পেতনিটা পালিয়েছে। অশোক আর কাঞ্চনা দেবী ছুটে ঘরের মধ্যে ঢুকলেন। এরপর থেকে সমস্ত কিছু স্বাভাবিক হয়ে গেল। চন্দনা এখন আগের মতোই হাসি খুশি। কিন্তু একটা জিনিস বদলায়নি, সারাক্ষণ সে বিড়বিড় করে কি যেন বলে। কান পাতলে শোনা যায় সে বলছে, কে কোথায় আছো, সরো, কে কোথায় আছো, সরো। তাহলে মনে থাকবে তো বন্ধুরা, বাড়ির নোংরা শুধু বাড়ির বাইরে ফেললেই হবে না, ফেলার আগে একবার অবশ্যই বলবেন, কে কোথায় আছো, সরো। কারণ কে জানে কোন ছায়ামূর্তি আপনার অপেক্ষায় আছে কিনা। আজকের জন্য এইটুকু, আবার পরে দেখা হবে। ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।